আসসালামু আলাইকুম। সমস্ত অভিভাবক এবং ছাত্রবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই করোনা প্রতিহত করার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয় সব বন্ধ থাকায় আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাস চালু করেছি। আজকে আমার অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানের মানুষের খাদ্য উৎপাদনের অধ্যায়ের দ্বিতীয় পর্ব ক্লাস। বিশেষ করে আজকে আমরা আলাপ আলোচনা করব ধানটা এমন একটি দানা শস্য বা তৈলবীজ ফসল যা বিশ্বের বিভিন্ন দেশের প্রধান খাদ্য হিসেবে পরিগণিত। আমাদের দেশে প্রায় সব রাজ্যেই ধান চাষ হয়। সব থেকেই আনন্দের বিষয় আমাদের স্টেটে, বিশেষ করে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ধান চাষ হয়। এবং কি ভারতবর্ষে 70% লোক কৃষির সঙ্গে যুক্ত, আর তাদের বা আমাদের প্রধান খাদ্য ধানটাকে আমরা বেছে নিয়েছি, বা আমরা ধান থেকে চাল থেকে ভাত, এটাই আমাদের বাঙালির প্রিয় খাদ্য। শুধু ধান আমাদের পশ্চিমবাংলা তথা ভারত এমনকি সারা বিশ্বেই চাষ হয়। চীন দেশে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। জাপান, এদের উন্নত ধান চাষের উন্নত পদ্ধতি, বীজ, বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে আমাদের দেশের তুলনায় ওদের দেশের ধানের ফলন বা গুণগত মান অনেক বেশি। অর্থাৎ চীনের পর আমাদের এই ভারতবর্ষের স্থান। যাক, আমরা যাচ্ছি ধান চাষের বিষয়বস্তু সম্পর্কে আজকে আমরা আলাপ আলোচনা করব। 1 নম্বর বিষয়টা অলরেডি আমি আলাপ আলোচনা করে ফেললাম। দ্বিতীয় হচ্ছে চালের পুষ্টিগত মূল্য। এই চালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, প্রায় 80%, প্রোটিন থাকে 5 থেকে 6%, খনিজ মৌল থাকে, এছাড়া ভিটামিন থাকে, বিশেষ করে বি কমপ্লেক্স ও অন্যান্য ভিটামিনগুলো থাকে। এর পুষ্টিগত মূল্যের জন্য আমরা ধানটা বেছে নিই খাদ্য হিসেবে। এছাড়া ধান থেকে আরও অন্যান্য জিনিস আমরা পেয়ে থাকি, বিশেষ করে মুড়ি, চিড়া, আরও অন্যান্য জিনিস। ধানের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। ধানটাকে মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি বা নেই। বিশেষ করে আউশ ধান, আমন ধান, বড় ধান। সারা বছরই ধান চাষ হয়। এই আউশ, আমন, বড় সারা বছর হয়। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী বিজ্ঞানের বিভিন্ন প্রয়োগের ফলে সারা বছরই ধান চাষ হয়, বিশেষ করে এই আউশ, আমন, বড়। তথাপি আজকে আমরা একটু আউশ, আমন, বড় কোন সময় বেশি ভালো হয় সেই বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করব। বিশেষ করে আউশ ধানটা, এটা শীতের পরে এই ধান বোনা হয় অথবা রোপণ করা হয়। সরাসরি বীজ শুষ্ক জমিতে চাষ করে ফেলে দেওয়া হয়, সার প্রয়োগ করে, জৈব এবং অজৈব সার। এছাড়া কাদা মাটিতে ধান বীজতলা থেকে চারা তুলে রোপণ করা হয়। এরপরে আসতেছি আমরা আমন ধান। আউশ ধান তোলার পর আমন ধান আমরা জমিতে লাগিয়ে থাকি, এবং এই আমন ধানের চাষটা সব থেকে বেশি, কারণ বৃষ্টির জলে এই আমন ধানটা আমরা চাষ করে থাকি। এই জন্যই এই আমন ধানের চাষটা সব থেকে বেশি করে থাকি। আমন ধানের পর আমরা চাষ করে থাকি বড় ধান। শীতকাল এই ধান চাষ করা হয়, বিশেষ করে জলসেচের মাধ্যমে।
যার জন্য বড় ধানের ফলনও বেশি হয়। এই হচ্ছে আমাদের 3 প্রকার ধানের বিবরণ। আগে আমরা এই আউশ আমন বড় এই দুটো ধান আমরা বেশি করে চাষ করতাম। আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞানের নব নব আবিষ্কারের ফলে, নতুন নতুন বীজ আবিষ্কারের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফসল চাষ করার বা বীজ তৈরি করার ফলে, চাষের জমি সংকুচিত হয়ে যাওয়ার ফলে আমরা নতুন নতুন বীজ বা জাতের ধান আবিষ্কার হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম ধানগুলো চাষ করে থাকি। এবার এই ধানগুলো বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন ধানের জাত আমরা চাষ করে থাকি। বিশেষ করে রত্না ধান, এই ধান স্বল্প মেয়াদী ধান, 90 থেকে 115 দিনের মধ্যে এই ধানটা হয়ে থাকে। তারপর জয়ন্তী, আরো অন্যান্য ধান 116 থেকে 135 দিন এর মধ্যে ধানটা পেকে যায়। এটা আমরা বলবো মাঝারি জাতের ধান। এটা স্বল্প মেয়াদী ধান, এটা মাঝারি জাতের ধান, আর এটা হচ্ছে দীর্ঘ মেয়াদী ধান। এই ধানটার নাম আমরা বলবো স্বর্ণ, মাসুরি। 140 থেকে 150 দিনের মধ্যে পেকে যায়। সময় অনুযায়ী বিভিন্ন ধানের ধান আমরা এখানে আলোচনা করলাম। এরপর সর্বশেষ যেটা চাষের ধাপ, কি কি পদ্ধতিতে ধান চাষ করা হয় আমরা এখানে লক্ষ্য করব। বীজ বাছাই, বীজ সঠিকভাবে যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে ধানের ফলন আমরা পাবো না। কি রকম করে একটা বীজ পুষ্ট, সুস্থ, সবল, এই বীজটাকে নির্ণয় করার জন্য আমরা 1 গ্লাস জল নিয়ে ওই বীজটা জলে ছেড়ে দেব। সুস্থ, সবল, পুষ্ট বীজগুলো জলে ডুবে যাবে, আর বাকি যেগুলো বিভিন্ন কীটপতঙ্গ বা ভাইরাস দ্বারা আক্রান্ত বীজগুলো জলের উপরে ভেসে থাকবে। এই বীজগুলো আমরা চারা হিসেবে ব্যবহার করব না। যেগুলো সুস্থ সবল সেগুলোকে আমরা ব্যবহার করব। এগুলোকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা নুন বা লবণ দিয়ে মিশ্রিত করেও শোধন করা যায়। এই হলো বীজ বাছাই। তারপর আমরা বীজ শোধন, যেটা আমরা একসঙ্গে বলেই ফেললাম যে লবণ অথবা বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত করে বীজটাকে শোধন করা যায়। এই বীজটাকে ফেলানোর জন্য পরের যে ধাপ সেটা হচ্ছে বীজতলা। বীজতলা বলতে আমরা কি বুঝি? যে বীজগুলো অঙ্কুর করে যে জায়গায় চারা তৈরি করা হয় সেই জায়গাটাকে বলা হয় বীজতলা। আমরা বীজতলা দিয়ে চারা তৈরি করতে পারি, অথবা সরাসরি শুকনো জমিতে বিশেষ করে চাষ করে আগাছা নির্মূল করে সরাসরি বীজ বপনও করতে পারি। এই পদ্ধতিতেও আমরা চারা তৈরি করতে পারি। এটা গেল। পরে হচ্ছে সার প্রয়োগ। উচ্চ ফলনশীল ধান পেতে গেলে আমরা জৈব অজৈব 2 ধরনের সার প্রয়োগ করব। তবে জমির গুণগত মান অনুযায়ী, ধানের জাত অনুযায়ী, কোন ধানের ফলন বেশি ভালো হবে, কোন ধান বেশি সার প্রয়োগ করতে হবে, সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সার প্রয়োগ করব। বিশেষ করে জৈব সারটা আমরা বেশি প্রয়োগ করব, ফলে জমির গুণগত মানটা বজায় থাকবে। পরের ধাপ হলো আগাছা দমন। আগাছা এমন একটা উদ্ভিদ যা ফসলের সার পদার্থগুলো খেয়ে ফসলটাকে দুর্বল করে দেয়, ফলে ফসলের ফলন কমে যায়। এই জন্য আগাছা নিড়ানির মাধ্যমে বা শ্রমিক দিয়ে
অথবা বিভিন্ন রকম আগাছানাশক পদার্থ প্রয়োগ করে জমির আগাছা আমরা দমন করতে পারি। পরের ধাপ জলসেচ, একটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার ধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, বিশেষ করে আউশ ধান অল্প জলসেচের প্রয়োজনে হয়ে যায়, আমন ধান জলসেচের প্রয়োজন হয় না। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার খামখেয়ালির জন্য বর্ষা আগে বা পরে হলে তবেই জলসেচের প্রয়োজন হয়। আর বিশেষ করে বড় ধান পুরোটাই জলসেচের মাধ্যমে হয়। এই জন্য নিয়মিত পরিমিত পরিচর্যা এইসব ব্যবস্থাপনার মাধ্যমে এই বড় ধানটা আজকাল প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে। এই জন্য এই ধানের কদরটা বেশি, যার ফলন অনেক জমিতে 45 কেজি ওজনের প্রায় 40 মন 35 মন করে ধান ফলন যায়। অন্যান্য দেশে আবার এর থেকে বেশি হতে পারে বা বেশি হয়। সবার শেষে হচ্ছে ফসল তোলা। ফসল দুইভাবে তোলানো হয়। ধান কাস্তে দিয়ে একটা একটা কেটে আঠি বেঁধে পরে মাড়াই করা হয়, এবং বর্তমানকালে বিভিন্ন রকম যান্ত্রিক সভ্যতার আবিষ্কারের ফলে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসল তোলা হয়। এইভাবে আমরা ধান চাষ বা ধানের বিষয় সম্পর্কে আজকে আমরা এখানে আলাপ আলোচনা করলাম। এরপরে আমরা আমাদের খাদ্য ও খাদ্য উৎপাদন এই বিষয়ের মধ্যে পরের সিলেবাস অনুযায়ী আমরা আমের সম্পর্কে আলাপ আলোচনা করব। এখানে একটা জিনিস আলাপ আলোচনা করার দরকার, ধান যে যে বিষয়ের উপর আমরা আলাপ আলোচনা করা হলো এখানে আমের ক্ষেত্রেও অনুরূপ। কোথায় ধান চাষ হয়, এখানে আমরা আম, পৃথিবীর সব দেশেই কম বেশি আম চাষ হয়, তবে আমের জন্য আমাদের এই ভারতবর্ষ নামটা সবার আগে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মালদা জেলার আম জগৎ বিখ্যাত। এই মালদা জেলার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই 3 জেলায় বেশি আম চাষ হয়। এমনকি আমাদের দক্ষিণ ভারতেও এখন সারা বছরই আম চাষ হচ্ছে। এইভাবে আমরা এই ধানের মতো আমের যে বিষয়গুলো সেই বিষয়গুলো একটার পর একটা সাজানো আছে। আমারও পুষ্টিগত মূল্য, আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, বিভিন্ন রকম খনিজ পদার্থ, ভিটামিন এই বিষয়গুলো প্রচুর পরিমাণে থাকে, দেখতে সুন্দর। তাই আমাদের জাতীয় ফল হিসেবে আমকে আমরা বেছে নিয়েছি। এরপর আমরা আমের জাত, বিভিন্ন জাতের আমের জাত আছে, কিন্তু আমরা অতগুলো আমের নাম জানি না। বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস, বিড়া, পেয়ারা ফুলি, রানী পাসান, ঝুমকল ফজলি এই ধরনের আমগুলো আমরা জানি। অনেক জাতের আম আছে। এদের মধ্যে আমাদের এই সব থেকে সুস্বাদু আম হচ্ছে গোলাপ খাস, এটা আগে পাকে এবং দেরিতে পাকে ঝুমকো ফজলি আমের জাত। এরপর হচ্ছে বংশ বিস্তার। আমরা আমের বংশ বিস্তারের ক্ষেত্রে লক্ষ্য করি, বীজ থেকেও বিশেষ করে আঁটি থেকেও আমের চারা চাষ করা হয়। এক্ষেত্রে আমের জাত ঠিক থাকে না, পরবর্তীকালে ফলন ভালো পাওয়া যায় না।
আর দ্বিতীয় হচ্ছে কলম পদ্ধতি। এই কলম পদ্ধতির মাধ্যমে আম তথা অন্যান্য উদ্ভিদগুলো বর্তমানে অল্প সময়ের মধ্যে বেশি ফলন পেতে গেলে এই কলম পদ্ধতিতে আমরা প্রয়োগ করে থাকি। কলম বিভিন্ন প্রকার হয়, জড় কলম, দাবা কলম, শাঁকা কলম, ভেনিয়ার কলম, চিপ কলম, আঁটির কলম। সিলেবাস অনুযায়ী আজকে আমরা এই জড় কলম সম্পর্কে আলাপ আলোচনা করব। জড় কলমটা কি? সাধারণ অর্থে আমরা বুঝি জোর দেওয়া। এখানে একটা ছবির মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই যে এটা বীজের চারা অর্থাৎ আঁটি থেকে যে চারা, বিশেষ করে নিচের অংশটা, এটাকে আমরা বলবো স্টক। এটা নিম্ন শ্রেণীর হতে পারে বা টক জাতীয় আমও হতে পারে। তারপর উপরের যে অংশটা, যেটাকে আমরা বলি শিয়ন বলি, এটা উন্নত জাতের শাখা। এই শাখাটা কি হয়, এখানে জয়েন্ট দেওয়া হয়। জয়েন্টটা বিভিন্নভাবে আমরা দিতে পারি, টি আকৃতি দিতে পারি। এই জয়েন্ট দেওয়ার ফলে এখানে আমরা জৈব অথবা গোবর সার দিয়ে অথবা কৃত্রিম হরমোন দেওয়ার পর সুন্দর করে বেঁধে জল দেওয়ার ব্যবস্থা করব। কিছুদিন পর এটাকে জয়েন্ট লেগে যাবে। এটাই হচ্ছে জড় কলম। এইভাবেও বংশ বিস্তার করা হয়। পরে হচ্ছে জমি তৈরি। একটা ফসল ফলানোর জন্য জমি পরিচর্যার দরকার, তৈরি করার দরকার। বিশেষ করে আমের ক্ষেত্রে আমরা সবুজ সার ব্যবহার করব। এক্ষেত্রে সবুজ সারটা কি আমাদের জানা উচিত, যে শনজাতীয় উদ্ভিদগুলো চাষ করার পর, বিশেষ করে ধনিচা, ছোলা, শিম, বিন, এগুলোকে শনজাতীয় উদ্ভিদ বলা হয়। এই উদ্ভিদগুলো 2 থেকে 3 মিটার বা তারও একটু কম যখন হয়ে যায়, তখন এগুলো কেটে চাষ করে দেওয়া হয়। ফলে একটা মাটির পুষ্টিগত গুণ বেড়ে যায়। এই সারটাকে আমরা বলবো সবুজ সার। এই সবুজ সার বেশি করে প্রয়োগ করা হয় এবং কি চারা লাগানোর পর নাইট্রোজেনটাকে প্রচুর পরিমাণে দিতে হয়। আর চারা লাগানোর সময় ওই গর্তগুলোর মধ্যে জৈব সার, ফসফেট অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক দিয়ে চারাগুলো রোপণ করা হয়। চারা লাগানো বা সার প্রয়োগ, যেটা খুব নজর দিতে হবে। বিশেষ করে কৃত্রিম পদ্ধতিতে কোনো কিছু চারা লাগাতে গেলে কীটপতঙ্গের প্রকোপ সব থেকে বেশি হয়। এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের যত্ন নিতে হয়, পরিচর্যা নিতে হয়, যার জন্য কি হয়, যাতে নষ্ট হয়ে না যায়। এই জন্য সার প্রয়োগ করা, কীটনাশক প্রয়োগ করা, এটা একান্ত দরকার। সঙ্গে সঙ্গে 6 মাস অন্তর অন্তর জলসেচের মাধ্যমে এদের পরিচর্যা করতে হবে। এইভাবে আমের চারা যদি আমরা লাগিয়ে থাকি, তাহলে প্রচুর পরিমাণে আমরা ফলন পেতে পারব। অবশেষে যখন বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসে প্রচুর পরিমাণে যখন মুকুল আসে, এই মুকুলগুলোকে যাতে বিভিন্ন রকম কীট পতঙ্গ তারা আক্রান্ত না হয়, এই জন্য আধুনিক নব আবিষ্কার বিভিন্ন রাসায়নিক পদার্থ বা হরমোন প্রয়োগ করে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। গুটি আসার পর আবার পরিচর্যা করতে হবে। এইভাবে সুন্দর করে যত্ন নিয়ে আমরা ভালো আমের ফলন পেতে পারি। আম যখন পেকে যাবে, একটু পাকার মতো হয়ে আসে, সেগুলো সুন্দর করে তুলে, অর্থাৎ মাটিতে যাতে না পড়ে যায়, সুন্দরভাবে তুলে প্যাকেজিং করে দেশ বিদেশে পাঠানো হয়। এইভাবে আমাদের দেশে তথা বিভিন্ন দেশে আমের চাষ আমরা করে থাকি। আজকের মতো এখানেই আমাদের ক্লাস সমাপ্তি টানা হলো। আগামীকাল বা আগামী দিনে আমরা আবার পরের বিষয়ে আলাপ আলোচনা করব। ভালো থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন,
মানুষকে সচেতনের দিকে সুন্দর সুন্দর কথা বলবেন, এই বলে আজকের এখানকে মতো ক্লাস সমাপ্তি টানা হলো।